কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ ৫ জন নিহত, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। এখন থেকে এখানে আর বসবাস করা যাবে না, তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। ফেনীতে ২ নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, দেখা দিয়েছে খাবার সংকট। বাচ্চা কাচ্চা লই অনেক কষ্ট করতেছি, কোথায় দাঁড়ানোর মতো একটু জায়গা পাওয়া যাইতেছে না। আমরা আজকে 3 দিন খাওয়া খাইতে পারছি না। এই শুকনা খাবারে আমাদের কি হবে? রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ডুবি গেছে। বান্দরবানের বন্যা পরিস্থিতির আরো অবনতি, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। নাশকতা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমান ও মিন্টুর জামিন বাতিল। 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ, তরিকুলের জামিন বহাল। নোয়াখালীতে মিলন হত্যার 4 বছর পর কাউকেই অভিযুক্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল, চাপের মুখে মামলা তুলে নিলেন মা। রাজধানীতে নাজিম হত্যার 3 মাস পরও লাশ বুঝে পায়নি পরিবার। আগামী মন্ত্রিসভার বৈঠকেই নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। এবং মেঘালয়ের শিলংয়ে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার রাডার এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন মা মেয়ে সহ 5 জন। সবশেষ মাটি চাপা পড়া এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এ অবস্থায় পাহাড় ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার রাত 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার খায়রুল আমিন ও শাহ আলমের মালিকানাধীন 4টি বাড়ি। এতে ঘটনাস্থলে নিহত হন ঝুনু বেগম এবং তার মেয়ে নেহামণি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল ও বিজিবি। এ সময় জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। তাদেরকে আহত অবস্থায় পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো 2 জন। পরে বিকেলে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধারের পর উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা করা হয়। সর্বশেষ আমরা 5টা মৃতদেহ এবং 2 জন আহত লোক উদ্ধার করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তিনি এই লাস্ট তরুণীর মৃতদেহ উদ্ধার করার পর তিনি কল অফ করেছেন। এদিকে পাহাড় ধসে নতুন করে প্রাণহানি ঠেকাতে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। যারা এখানে আছে এখনো পাহাড়ের নিচে তারা ঝুঁকিপূর্ণ, এরা যদি আসলে এখান থেকে সরে না যায় যে কোনো মুহূর্তে আরেকটা বিপদ হতে পারে। জায়গা না থাকার কারণে আমরা এখানে থাকি, তো থাকার কারণে আমাদের এই বিপদগুলো আসতেছে আর কি। তো আমাদের থাকার মতো যদি কেউ অ্যাসেন্টটা করে দেয় তাহলে আমরা অনেক খুশি হই। শুধু পাহাড়ে নয়, পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এছাড়া নিহতদের পরিবারকে অর্থ সহায়তা করা হবে বলেও জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এখন থেকে এখানে আর বসবাস করা যাবে না, তারা যাতে একটা নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান করে। এটা ঝুঁকিপূর্ণ জায়গা, যে কোনো সময় এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। যারা হতাহত হয়েছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা 15,000 টাকা করে দেব। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। তাই শুরু হয়েছিল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। এর মধ্যেই ঘটল এ দুর্ঘটনা। সময় সংবাদ, কক্সবাজার। মুহুরী নদীর পর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর কহুয়া নদীর একটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজীর আরো 3টি গ্রাম। বন্যার দ্বিতীয় দিনেও সেখানে চাহিদার তুলনায় ত্রাণের অপ্রতুলতা থাকলেও ক্ষতিগ্রস্তদের দাবি স্থায়ী সমাধানের।
অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে বানভাসীদের সাহায্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্না রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানির তোড়ে ফুলগাজীর পর এবার নতুন করে ভেঙেছে কহুয়া নদীর বৈরাগপুরের 30 মিটারের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ঢলের পানিতে ফুলগাজী সদর ইউনিয়নের আগের 8টির সাথে প্লাবিত হয়েছে আরও 3টি গ্রাম দক্ষিণ বড়ইয়া ও দরবারপুর ইউনিয়নের জগৎপুর এবং বসন্তপুর। পানি উন্নয়ন বোর্ড জানায় এই বাঁধের শ্রীচন্দ্রপুর, জয়পুর ও জগৎপুরের আরও 4টি স্থান রয়েছে চরম ঝুঁকিতে। দেখা দিয়েছে খাবারের সংকট। উপজেলা প্রশাসন খাবার, পানি, স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। আমরা আজকে 3 দিন খাওয়া খাইতে পারছি না। রাস্তাঘাট সব ভাঙ্গি চুরি গেছে, ডুবি গেছে। এই শুকনা খাবারে আমাদের কি হবে, মানে বারবার যে ঢলটা মানে আসতেছে, এতে আমাদের বাড়ি ঘরে মানে প্রচন্ড ক্ষতি হইতেছে। যে নদীর ভাটটা মানে বারবার যেটা ভাঙতেছে, ওই ভাটটা যেন না ভাঙে, ওই ব্যবস্থা যাতে সরকার করে। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মনে করেন পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ কমবে। আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারপরেও তারা শুকনা মৌসুমে মেরামত করে না। যদি শুকনা মৌসুমে মেরামত করতো, ফুলগাজী বাজার সহ সাধারণ মানুষের, কৃষকদের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। এদিকে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে জানিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বানভাসীদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে জানিয়েছি, ওনারা লিখিতভাবে আমাদেরকে ক্ষতির পরিমাণ জানাবেন। যতদিন মানুষ রান্না করে খেতে পারবে না, ততদিন আমরা শুকনা খাবার বিতরণ করে যাব। পানি উন্নয়ন বোর্ড রোববার সন্ধ্যা 6টায় ফেনীর মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করেছে বিপদসীমার 69 সেন্টিমিটার নিচে। এখানকার ক্ষতিগ্রস্তরা মনে করছেন, প্রায় প্রতি বছর ভাঙনের পর ত্রাণ ও সাময়িক সহযোগিতার চেয়ে বর্ষা মৌসুমের আগেই এই মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করা হলে তাদের কমবে নিত্য ক্ষতির পরিমাণটাও। ফুলগাজীর বৈরাগপুর গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। অন্যদিকে গত 4 দিনের টানা বর্ষণে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এছাড়া গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। অব্যাহত বৃষ্টিতে গতরাতে নতুন করে প্লাবিত হয়েছে বান্দরবানের থানচি, লামা, আলীকদম ও সদর উপজেলার শতাধিক গ্রাম। এতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ সড়ক। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বান্দরবানের। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা হয়েছে 7টি আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই নির্দেশ দেন। এই সময় ভবিষ্যতে আর কোনো অপশক্তি যাতে দেশের মানুষকে পুড়িয়ে মারতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে দলকে সংগঠিত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের 28তম সম্মেলন সম্পন্ন হয়েছে গত রোববার। সোমবার বিকেলেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নেতৃবৃন্দকে স্বাগত জানান। অনুষ্ঠানে নতুনরা ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সাবেক নেতৃবৃন্দ সহ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নবনির্বাচিত নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লোভ লালসার রাজনীতি নয়, আগামীতে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে ত্যাগের মনোভাব নিয়ে। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে। এটাই জাতির পিতার আদর্শ। আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, আমি দেশকে কি দিতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, সেটাই বড় কথা। ভবিষ্যতে যাতে আর কোনো অপশক্তি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে নজর রাখতে সাংগঠনিক শক্তি আরো দৃঢ় করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ প্রধান। ছাত্রলীগ তোমরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, কাজে তোমাদেরকেও একটা আদর্শ নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক আঘাত এসেছে, এদেশের মানুষের উপর আঘাত এসেছে, এদেশের মানুষকে পুড়িয়ে মারার মতো জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। কাজে
আর যেন ভবিষ্যতে কেউ এই দেশের মানুষকে এভাবে পুড়িয়ে মারতে না পারে, ভাগ্য নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে। তাহলে তার জন্য দরকার কি? শক্তিশালী সংগঠন। আর ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি, এদেশের ছাত্রদের রাজনীতির প্রতি মানুষের যে একটা বিশ্বাস আস্থা ছিল, সেটাও আবার ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগের কোনো সদস্য যদি ভবিষ্যতে অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগে না, ত্যাগের মধ্য দিয়েই কিন্তু নিজেকে গড়ে তুলতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না নিয়ে রিসাইক্লিং এর জন্য জাহাজ আমদানি করলে 30 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর জাহাজ রিসাইক্লিং এর জন্য নির্দিষ্ট জোনের বাইরে অন্য কোনো ইয়ার্ডে করা হলেও একই শাস্তি পেতে হবে। এমন বিধান রেখে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। স্টিল শিল্পের কাঁচামাল সরবরাহে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে রিসাইক্লিং বোর্ড করার বিধান রাখা হয়েছে, যার চেয়ারম্যান থাকবেন শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এই শিল্পের জন্য আলাদা জোন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জোনের বাইরে কোনো ইয়ার্ড স্থাপন করা যাবে না। অবরোধের সময় পেট্রোল বোমা হামলায় আগুনে পুড়ে 42 জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের দিন আগামী 13 অক্টোবর ধার্য করেছেন আদালত। আজ অভিযোগপত্র দাখিলের দিন থাকলেও তা না করতে পারায় মহানগর হাকিম মারুফ হোসেন পরবর্তী এই দিন ধার্য করেন। গত 5 জানুয়ারি গুলশান কার্যালয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশে অবরোধ ঘোষণার পর বিভিন্ন সময়ে আগুনে পুড়ে মারা যান 42 জন। এই ঘটনায় 2রা ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এতে বেগম জিয়া সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর নাম উল্লেখ করা হয়। নাশকতার 53 মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমানুল্লাহ আমান ও আব্দুল আওয়াল মিন্টুকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করে 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আর নাশকতার 4 মামলায় বিএনপি নেতা তরিকুল ইসলামকে দেয়া 4 সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 9 জুলাই বিএনপির এই 4 নেতাকে 57টি মামলায় 4 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত 5 জানুয়ারি নির্বাচনের পর নাশকতার অভিযোগে যশোর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। রাত 11টার সময় আরো থাকছে। ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ নেই বরিশালের মোকামে। চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি, বলছেন বিক্রেতারা। মন্ত্রিসভার আগামী বৈঠকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। Dhaka, there are about 100 schools and a student population of nearly 10,000. স্যার, পে কমিশনটা কি ক্যাবিনেটে কবে যাবে স্যার? Within next week. মিসাইল ম্যান খ্যাত ভারতীয় বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:45 তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান বলে চিকিৎসকেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাসের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত। ভারতের
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজকে শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি এখানকার শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে একটি লেকচার দিতে এসেছিলেন এবং সেখানে লেকচার দেওয়ার সময় মাঝামাঝি লেকচার দেওয়ার সময় ভারতীয় সময় অ্যারাউন্ড 6:30 নাগাদ উনি কলাপস করেন স্টেজেই, ওনার বুকে ব্যথা, এবং সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটি প্রাইভেট হাসপাতালে, যেখানে ওনাকে নেওয়ার পরে ডাক্তাররা বলে যে হি হ্যাজ গট নো সিমটমস অফ লাইফ। মানে ওনাকে অনেকটা বলা যায় যে হাসপাতালে নেওয়ার পরে অনেক চেষ্টা করে ওনাকে আর মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যিনি বহুল প্রশংসিত ভারতবর্ষে, সবার কাছে খুব পিপলস প্রেসিডেন্ট বলে জানা যেত, তিনি আর নেই। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনেই সবাইকে অংশগ্রহণ করতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের 58তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, বেগম খালেদা জিয়া, আপনি দাবি করেন, দাবি করাটা আপনার বিরোধী, আপনি দলের দাবি করতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের মতো অন্য নিরপেক্ষ সরকারও আসবে না। আপনাকে নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে এবং 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, তার একদিন আগেও নির্বাচন হবে না। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি থেকে বিএনপি সরে এসেছে কিনা বেগম খালেদা জিয়াকে তা আবারও স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ওই অনির্বাচিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটিকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে, যেটি বর্তমান সংবিধানে নেই, তার থেকে সরে এসেছেন কিনা। যদি সরে এসে থাকেন তাদেরকে এটাও স্পষ্ট করে বলতে হবে যে 16 সংশোধনীতে আমরা সংবিধানে যা সন্নিবেশিত করেছি তা তারা মেনে নিয়েছেন। তারা গণতান্ত্রিক ধারায় যে আন্দোলন করে যে মানুষ এবং পশু এবং অর্থনীতির যে প্রভূত ক্ষতি করেছেন, এই দায়ও তাদেরকে নিতে হবে। 15 থেকে 17 বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় তিনি নির্বাচন কমিশনারদের ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোর আগে যখন তারা ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক, তা না হলে তারা 15 থেকে 17 বছর বয়সী ভোটারদেরকে তারা নিবন্ধিত করার উদ্যোগ নিতেন না। সংবিধানের যে ধারায় রাষ্ট্রপতি তাদেরকে অভিশংসন করতে পারেন, সেই ধারা প্রয়োগ করে এই নির্বাচন কমিশনের সদস্যদের যদি তারা স্বেচ্ছায় যদি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ না করেন, তাদেরকে অভিশংসিত করা উচিত। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের এই আবেদনও থাকবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় তার স্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 20 সেপ্টেম্বর। এই মামলায় তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সহ 7 জন আসামি রয়েছেন। সোমবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন থাকলেও আসামিদের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক KM শামসুল আলম এদিন ধার্য করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিন্তু রায়ের আগেই সালাউদ্দিন কাদেরের স্ত্রী, পরিবারের সদস্য ও তার আইনজীবী রায় ফাঁসের অভিযোগ তোলেন। পরে ওই বছর 2 অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করলে 2014 সালের 28 আগস্ট ডিবি আদালতে 7 জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ নেই বরিশালের মোকামে। পাইকারি বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ইলিশের ভরা মৌসুমের সময় পরিবর্তন হওয়ায় মাছ পাওয়া যাচ্ছে না। আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে বিশ্বের মোট ইলিশের 60% আহরিত হয় বাংলাদেশে। অন্যদিকে দেশে মোট উৎপাদিত মাছের প্রায় 12% ইলিশ। কিন্তু ইলিশ ধরা পড়ার ভরা মৌসুম হলেও বরিশালের পাইকারি মোকামে মাছ নেই বললেই চলে। জেলেরা বলছেন ইলিশ পাওয়া যাচ্ছে না, ফলে অনেকেই জাল বুনে সময় কাটাচ্ছেন। ইলিশ মাছ যা পাইতেছি তা কোন রকম চলে, কিন্তু এর থেকে আর বছর অনেক বেশি মাছ আমরা মেরেছি। 15-16 বছর আগে যেই মাছ পাইছি এখন আর এই মাছ পাই না। এখন আমরা চলতে খুব কষ্ট ফ্যামিলি নিয়ে। সাগরে এই যে ট্রলিং জাহাজগুলো আছে না, ওগুলো দিয়ে ছোট ছোট মাছগুলো সবকিছু ধরে নিয়ে যায়, এই কথাকে আমরা মাছ পাই না। পাইকারি বিক্রেতারা জানালেন সরবরাহ কম হওয়ায় দামও বেশি ইলিশের। যে পরিমাণ ইলিশ আসার কথা তার চাইতে ব্ল্যাকে বর্ডার সাইড দিয়ে বেশি পরিমাণ চলে যায়, যার জন্য ইলিশের দামটাও খুব বেশি থাকে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ইলিশের মৌসুমের সময়ের পরিবর্তন হওয়ার কারণেই মাছ পাওয়া যাচ্ছে না। আগে ছিল যেটা আষাঢ় শ্রাবণ ভাদ্র, এখন আমরা দেখছি যে ভাদ্র আশ্বিন কার্তিক এই সময় ইলিশের ভরা মৌসুম। গেল বছরে আমাদের 122 মেট্রিক টন এই মাসেই আহরণ এখানে ল্যান্ডিং হয়েছিল। সেই তুলনায় এবছর দেখছি 161 মেট্রিক টন ইতিমধ্যেই গতকাল পর্যন্ত ল্যান্ডিং হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইলিশের আহরণ কমে নাই, তবে সাগরে আহরণ হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা এখন ধরতে পারছে না। পাইকারি ইলিশ বিক্রেতারা জানান এখানকার ইলিশ মোকামে বর্তমানে প্রতিদিন 2 থেকে 300 মণ ইলিশ কেনাবেচা হচ্ছে, অথচ বিগত বছরগুলোতে এই সময়টাতে কেনাবেচার পরিমাণ ছিল 2 থেকে 3000 মণ। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে গুলিতে নিহত হয়েছেন হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম। র্যাবের দাবি বন্দুক যুদ্ধে নিহত হয়েছে সে। ভোর 4:30টার দিকে শহরের বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব 11। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তরিকুল ইসলাম তরু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তরু। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। নিহত তরুর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় 2টি হত্যা সহ 10টি মামলা রয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় 17 জুলাই থেকে নিখোঁজ ছিল তরিকুল ইসলাম। নওগাঁয় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন জিয়াউর রহমান নামে এক গরু ব্যবসায়ী। সাপাহার উপজেলার আদাতলী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, ভোরে একদল গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে ঢুকে গরু নিয়ে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ সময় অন্যরা পালাতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জিয়াউর রহমান। এদিকে লাশ ফেরত আনতে বিজিবিকে চিঠি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। সকালে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শুনানির দিন ধার্যের জন্য বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। দুপুরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হুসাইন। এ সময় সদ্য বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন হলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। বিভিন্ন হল ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা এই সময় আনন্দ মিছিল করেন। বাংলাদেশের সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বড় দায়িত্ব সেই দায়িত্ব আমি সঠিক মতো পালন করতে পারি। আমাদের এই পদকে মসৃণ করার জন্য আমাদের সকল পজিটিভ পদক্ষেপগুলোকে আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের যাতে ভুল ভ্রান্তি এবং যদি কোনো নেগেটিভ দিকগুলো থেকে থাকে সেগুলোকে আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি যাতে আমরা সেই ভুলগুলো শুধরাতে পারি।
ভারতের পাঞ্জাবের থানা ও বাস স্টেশনে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলা ও পুলিশের পাল্টা অভিযানে 10 জন নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন নিরাপত্তারক্ষী, 1 জন পুলিশ সুপার, 3 জন বেসামরিক নাগরিক ও 3 জন বন্দুকধারী। গুরুদাসপুর জেলায় পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পুলিশের এসপি ও এক বন্দুকধারী নিহত হয় বলে জানায় এনডিটিভি। সোমবারের এই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর। সোমবার স্থানীয় সময় ভোর 6টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের উত্তরাঞ্চলীয় গুরুদাসপুর জেলার দিনানগড় থানায় সশস্ত্র হামলা চালায় সেনা পোশাক পরিহিত বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী আহত পুলিশ সদস্যদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, 4 বন্দুকধারী একটি মারুতি গাড়ি নিয়ে থানার ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় 2 নিরাপত্তা কর্মী মারা যায়। এর পরপরই থানাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেললে 2 পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। এই গোলাগুলিতে ওই থানার গোয়েন্দা শাখার এসপি বালজিৎ সিংও নিহত হন। এর আগে বন্দুকধারীরা দিনানগড় বাস স্টেশনে একটি মারুতি গাড়ি ছিনতাই করার পর সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে 3 বেসামরিক নাগরিক প্রাণ হারায়। থানা ও বাস স্টেশনে এই সন্ত্রাসী হামলায় আহত হয় অন্তত 6 জন। একই দিন বাস স্টেশনের কাছে একটি রেল লাইন থেকে 5টি তাজা বোমা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। সোমবারের এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বাকে সন্দেহ করছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। বাড়তি সহিংসতার আশঙ্কায় পাক ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। হামলার পর বিএসএফ প্রধানের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমাদের সব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। কেউ দুশ্চিন্তা করবেন না, হামলাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিও আমাদের নিয়ন্ত্রণে। এদিকে হামলার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বৈঠকের বিস্তারিত জানা যায়নি। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 12 মাইল দূরে গুরুদাসপুর জেলায় এ হামলার সঙ্গে সীমান্তে আগের হামলাগুলোর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মুতে আগের হামলার সঙ্গে সোমবারের হামলার সময় ও কৌশলে হুবহু মিল থাকার কথা এক টুইটার বার্তায় উল্লেখ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টের আগের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অনুশীলনের বাইরে নেটে স্পিনারদের সঙ্গে বাড়তি সময় কাটিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। সেই সঙ্গে ঢাকা টেস্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেন 2 দলের ব্যাটসম্যানরাই। 30 জুলাই সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম টেস্ট বৃষ্টিতে ভেসে গেলেও 2 দলই এখন মরিয়া ঢাকা টেস্ট নিজেদের করে সিরিজ নিশ্চিত করতে। সেই লক্ষ্যে মিরপুরে প্রথম দিনের অনুশীলনে বেশ মনোযোগী ছিল টাইগাররা। নিয়মিত অনুশীলনের বাইরে মুশফিক তামিমরা নেটে বাড়তি সময় কাটিয়েছেন স্পিনারদের সঙ্গে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজ জুড়েই দাপট দেখিয়েছেন পেসাররা। এছাড়াও নেটে দীর্ঘ সময় কাটিয়েছেন টাইগার পেসার শহীদ। এদিকে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলও আজ অনুশীলন করেছে। অনুশীলনের শুরুতে মাঠে ফুটবল খেলে কাটালেও পরে ইনডোরে ব্যাটসম্যান ও বোলাররা নেট প্র্যাকটিস করেছে। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ 5 জন নিহত। ফেনীতে 2 নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বান্দরবানে পরিস্থিতির আরো অবনতি। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। নাশকতা মামলায় বিএনপি নেতা এম.কে. আনোয়ার, আমান ও মিন্টুর জামিন বাতিল। 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। তরিকুলের জামিন বহাল। আগামী মন্ত্রিসভার বৈঠকেই নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত, জানালেন অর্থমন্ত্রী। এবং মেঘালয়ের শিলংয়ে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।